বিশেষত সকল বর্গীদের বিরুদ্ধে এদেশের আপামর জনসাধারণ রুখে দাঁড়াবে এই আশাবাদ ব্যক্ত করে এই মঞ্চে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ঐক্য পার্টির সম্মানিত সভাপতি লেফটেন্যান্ট কর্নেল আবু ইউসুফ জুবাইরুল্লাহকে তার বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ঐক্য পার্টির সম্মানিত সভাপতি লেফটেন্যান্ট কর্নেল আবু ইউসুফ জুবাইরুল্লাহ। সম্মানিত সভাপতি এবং উপস্থিত উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ এবং সাংবাদিক ভাইয়েরা এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আমি কর্নেল জুবায়ের। আমার সৌভাগ্য হয়েছিল, যিনি ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন আরেফিন, কর্নেল আরেফিন, ওনার স্থানে পোস্টিং হওয়ার জন্য। আমি সিরালিয়নে উনি যেই দায়িত্বে ছিলেন আমি সেই দায়িত্বে ছিলাম। বাংলাদেশে ফিরে আসার পরে বিডিআর হেডকোয়ার্টারে উনি যে দায়িত্বে ছিলেন, যাওয়ার আগে সিরালিয়নে যাওয়ার আগে যে দায়িত্বে ছিলেন সেই দায়িত্বেও আমি ছিলাম। তো ওনার সাথে আমার একটা অত্যন্ত ভাতৃসুলভ একটা সম্পর্ক ছিল। উনি একটা ভালো মানুষের একটা উদাহরণ, এত ভালো মানুষ ছিলেন। বাকি অফিসারদেরকেও আমি চিনতাম, এরা আমার প্রিয় এবং ওদের কাছেও আমি খুব প্রিয় ছিলাম। আমার চোখে পানি চলে আসে তাদের কথা যখন আমি স্মরণ করি। বাস্তব ব্যাপার হচ্ছে সেনাবাহিনী যখন ভর্তি হয় তখন তারা শপথ গ্রহণ করে। বাকি কোনো চাকরিতে, যে সচিব থেকে শুরু করে কোনো চাকরিতে কোনো শপথ নাই। দেশের জন্য জীবন দেওয়ার শপথ সৈনিকটাও করে, সেকেন্ড লেফটেন্যান্ট সাহেব যখন সেনাবাহিনীতে অফিসার হিসেবে জয়েন করে সেও করে। এই দায়িত্ব পালন করতে গিয়ে দেশ এবং বিদেশের যত রিস্কের ভিতরে তারা পড়ে, যত ভয় ভীতির সামনে তারা পড়ে, তারা কিন্তু ফিরে আসে না, তারা ওই দায়িত্ব পালন করতে এগিয়ে যায়। আমরাও হিল ট্র্যাক্সে প্রচুর গোলাগুলির ভিতরে পড়েছি শান্তি বাহিনীর, কিন্তু আমরা ফিরে আসিনি, আমরা জয় করেছি। এখন কথা হচ্ছে এখানে যারা দাঁড়িয়ে আছে অধিকাংশ হলো বেসামরিক ব্যক্তিত্ব। এরা এত বছর আগে 15 জন সামরিক কর্মকর্তার মৃত্যুর জন্য স্মরণ করছে। এটা আমার জন্য একটা আবেগে আপ্লুত হওয়ার মতো একটা বিষয়। যে তার মানে কি, বাংলাদেশ একটি দেশ যেখানে সামরিক বাহিনী এবং বেসামরিকের ভিতরে কোনো তফাৎ নাই, তারা একটা শরীর, একটা বডি। এজন্য শত্রু কিন্তু চাবে বারবার এই দুইটার ভিতরে ভাগাভাগি করতে। যেমন বর্তমান সরকার যে কাজগুলো করতেছে, অনেক পজিটিভ সাইড আছে, অনেক নেগেটিভ সাইড আছে। কারণ আমরা পজিটিভ সাইড নিয়ে তাদেরকে সম্মাননা দিতে পারি, তাদেরকে প্রশংসা করতে পারি, কিংবা নেগেটিভ সাইডগুলো নিয়ে তাদের চামড়া তুলে দিতে পারি। আমাদের কোনটা করা উচিত? প্রথম কথা হলো, স্বৈরাচার মুক্ত হওয়ার পরে আমরা পেয়েছি পৃথিবীর, আমরা তো সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বলবো না, আমরা বলবো এই মুহূর্তে জীবিত বাঙালির ভিতরে উনি সর্বশ্রেষ্ঠ নোবেল প্রাইজ পেয়েছেন। আন্তরিকভাবে মহান আল্লাহ পাকের কাছে উনি সর্বশ্রেষ্ঠ কিনা আমরা জানি না, বাট উনি যে বাংলাদেশি একজন ভদ্রলোক নোবেল প্রাইজ পেয়েছে, এটা ওনার শ্রেষ্ঠত্ব আমার বিচার করতেই হবে। এই বিচারের আলোকে আমি যেটা বলতে চাই, এখন আমাদের কি সময় এক হয়ে থাকা। যেমন ভাই হানিফ বাংলাদেশি ভাই যেই কাজটা করছেন অত্যন্ত প্রশংসনীয়। একটা হারুনুর রশিদ ভাই যেই কাজটা করছেন অত্যন্ত প্রশংসনীয়। তিনি আমাদের সেনাবাহিনীর সাথে বাংলাদেশ আমাদের বেসামরিক ব্যক্তিত্বের যে দূরত্ব কমিয়ে আনার একটা কোরআন তৈরি করেছেন, যে আমরা প্রতি বছর এটাকে স্মরণ করব, সেনাবাহিনীর স্যাক্রিফাইসটাকে স্মরণ করব, ওনাদের আত্মার মাগফিরাত কামনা করব। এইগুলো অত্যন্ত ভালো কাজ, পজিটিভ কাজ। এইখানে এসে আমরা যেন এক হতে পারি। আজকে দেশের যে সময়টা আছে, হ্যাঁ এমনও হতে পারে যে আমাদের সরকার, বর্তমান সরকারের ভিতরে কিছু হয়তো বিদেশি গোয়েন্দা বাহিনীর লোক ঢুকে পড়েছে, তারা সরকারকে ব্যতিব্যস্ত করে ফেলবে, তাদের সরকারের বদনাম আনার জন্য অনেক সিদ্ধান্ত নেবে। সেক্ষেত্রে আমাদের দায়িত্ব হবে ওই ব্যক্তির উপরে চড়াও হওয়া, নট সরকার। সরকার আমাদেরকে একটা দিক নির্দেশনার মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা বিডিআর এর কমিশন করেছে, যে বিডিআর এর কমিশন হচ্ছিল না 15 বছর এবং 17 বছর। আমি ওই বিডিআর গ্যারান্টির সময় বিডিআর এর ভিতরে পিলখানাতে ছিলাম আমার ফ্যামিলি সহকারে। কিন্তু মহান আল্লাহ পাকের সৌভাগ্য যে আমি ওখান থেকে 2 ঘন্টা আগে
বের হয়েছি কুমিল্লায় আমার প্রজেক্ট আছে, প্রজেক্টে যাওয়ার জন্য। আমার ফ্যামিলি ছিল, বাট আমি বাইরে ছিলাম। সে যাকে, বাট আমার কথা হচ্ছে যে আজকের যে অনুষ্ঠানটা আমরা পথসভা করছি, কিন্তু এটা অত্যন্ত মূল্যবান একটা পথসভা, যেখানে আমরা জাতিকে এক করার একটা মানসিকতা, একটা প্রচেষ্টা নেওয়া হচ্ছে। আর আমরা ক্রিটিসাইজ করবো না তা না, অন্যায় করলে আমরা বলবো, বাট সেটা নিয়ে আমরা উত্তেজিত হব না। ভুল করলে, সরকার ভুল করলে আমরা বলবো। যেমন দুই একজন উপদেষ্টা তারা ভুল সিদ্ধান্ত নিচ্ছে, এটার জন্য পিনাকি, তারপরে ইলিয়াস হোসেন, তারা ওপেন করে দিচ্ছে সবকিছু। তাকে সেলুট, পিনাকিকে সেলুট, ইলিয়াস হোসেনকে সেলুট, যে তারা এত সুন্দর করে, এরা হচ্ছে দেশের মানে গোপন বিষয়গুলোকে ওপেন করে দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে, যা নাকি আপনারা সাংবাদিকরা দায়িত্ব পালন করছেন। আমরা আমাদের দায়িত্ব পালন করব, সরকার সরকারের দায়িত্ব পালন করবে, এবং এইভাবেই আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব। আর আমরা কোনো স্বৈরাচার চাই না। আরো একটা পয়েন্ট আমি শেষ করতে চাই, সেটা হলো যে দ্রুত নির্বাচন করে সরকারের কাছে হস্তান্তর করা হোক। গত 54 বছরে আমরা 4টা দলকে ক্ষমতায় পাঠিয়েছি। 4টা দল কে কে? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সেনাবাহিনী, পাঠিয়েছি না? 4টা দলকে পাঠিয়েছি। এই 54 বছরে দুর্নীতির যে সমস্যা, এটা কমেছে না বেড়েছে? বেড়েছে। কারণ কি? শিব খেরা নামে এক ভদ্রলোক আছে ভারতের, ইন্ডিয়ান থিঙ্ক ট্যাঙ্ক, তাকে এটা বিরাট বিশেষজ্ঞ বলা হয়। সে বলেছে যে ইফ ইউ আর গিভেন এ প্রবলেম অ্যান্ড ইউ ক্যানট সলভ, ইউ আর পার্টি টু দ্য প্রবলেম। আপনাকে একটা দায়িত্ব দেওয়া হলো একটা সমস্যা সমাধানের জন্য, আপনি সমাধান করতে পারলেন না, আপনি ওই সমস্যার একটা অংশীদার। জাতীয় যে সমস্যা, সবচেয়ে বড় সমস্যা, যে সমস্যা আজকে আমাদের সভারেন্টি, আমার সার্বভৌমত্ব একটা ধ্বংসের পর্যায়ে নিয়ে এসে, সেটা হলো দুর্নীতির সমস্যা। এই দুর্নীতির সমস্যা কোনো একটি দল সমাধান করতে পারে নাই, বরং বৃদ্ধি করেছে। তার মানে প্রতিটি দল ওই দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছে। আমাদের বর্তমান সরকার যাতে দুর্নীতির সাথে জড়িয়ে না পড়ে, সেই ব্যবস্থা নিতে হবে, সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে, এবং বলতে হবে যে এই দেশে আপনি সংস্কার করেন, গণতন্ত্র করেন, যাই করেন, দুর্নীতি মুক্ত না হলে এই দেশ খালি ফ্রন্টল দিগবাজির ভিতরেই থাকবে, কোনোদিনও ঘাড় সোজা করে দাঁড়াতে পারবে না। আমাদের সবার একটি ধারণা হওয়া উচিত, দেশকে দুর্নীতি মুক্ত করে, আপনি যদি কালকে দুর্নীতি মুক্ত করেন, পরশুদিন আপনি দেন, নির্বাচন দেন, পরশুদিন নির্বাচন দুর্নীতি মুক্ত হবে, তারপরের দিন দেন। দুর্নীতি রেখে কোনো সংস্কারই কাজে আসবে না। দুর্নীতি তো আমার অন্তরে, আমার অন্তর যদি পরিচ্ছন্ন না হয়, যা নাকি আমাদেরকে ডেলিভারিটলি করা হয়েছে, এবং দেখা যায় যে তৃতীয় বিশ্বের প্রতিটা দেশ দুর্নীতিতে পরিপূর্ণ। প্রথম বিশ্বের সব দেশ সৎ, ওরা সৎ, আমরা দুর্নীতি। খুব সুন্দর একটা প্রশ্ন আছে, ওরা কি উন্নত বলে সৎ, নাকি না সৎ বলে উন্নত? আমরা অনুন্নত বলে অসৎ, নাকি না অসতের কারণে অনুন্নত? এই চিন্তা যখন আমাদের ভিতরে আসবে, আমরা একটা পর্যায়ে পৌঁছতে পারবো যে হ্যাঁ, আমাদের সততার প্রয়োজন। আমরা একজন সৎ উপদেষ্টা পেয়েছি, ভদ্রলোক নোবেল প্রাইজ পেয়েছেন, ডক্টর ইউনূস। ওনার সততা যদি আমাদের সবার ভিতরে প্রবেশ করাতে পারেন, তাহলে একটা সাকসেস। আমি নির্বাচন আগে পিছিয়ে করা নিয়ে বক্তব্য দেব না, কারণ এটা হলো পলিটিশিয়ানদের দায়িত্ব। বিষয়টা হচ্ছে, পলিটিশিয়ান অলওয়েজ লুক ফর দ্য ইলেকশন, পলিটিশিয়ান অলওয়েজ লুক ফর দ্য পাওয়ার। তারা সবসময় ক্ষমতার দিকে যেতে চায়, আর লিডার সবসময় পরবর্তী জেনারেশন কথা চিন্তা করে। হোয়াট উইল বি দ্য নেক্সট জেনারেশন, হাউ উইল বি দ্য নেক্সট, আমাদের নেক্সট জেনারেশন তো শেষ হয়ে যাচ্ছে। কি বলে, জেনজি, তারপরে সমস্ত রকম পড়ালেখা যেটা করিয়েছে আমাদেরকে, এলজিবিটি কিউ, ট্রান্সজেন্ডার। আমাদের মন্ত্রী ছিল, শিক্ষামন্ত্রী কে ছিল? নওফেল। এখন দেখা যাচ্ছে সে বিলিয়ন বিলিয়ন ডলারের নকল সিগারেট তৈরি করতো, বিদেশি সিগারেট তৈরি করতো নিজের কোম্পানিতে, মিলিয়ন না বিলিয়ন ডলারের সিগারেট সে বাজারে বিক্রি করতো, বিদেশে পাঠাইতো। সে ছিল আমাদের শিক্ষামন্ত্রী। সে ছিল ইস্কনের মেম্বার। এর আগে যে দুজন ছিল, একজন ছিল দীপুমণি, আর একজন ছিল নাহিদ। দুজনে সেলফ ডিক্লেয়ার এথিস্ট, মানে নাস্তিক। তো নাস্তিক যখন শিক্ষামন্ত্রী হয়, আমাদের ভবিষ্যৎ জেনারেশন কি হবে আমরা বুঝতে পারি। প্রচুর বাচ্চা কাচ্চা নাস্তিক আছে, তারা হয়ে গেছে, তার শিক্ষা পদ্ধতির ভিতরে ঢুকানো হয়েছে। কি ঢুকানো হয়েছে? যদি একটা কিশোর কিশোরী আনন্দ করতে গিয়ে যদি অন্যায় কিছু করেই ফেলে, কোনো ঘটনা ঘটাই ফেলে, এতে কোনো অন্যায় নাই। হ্যাঁ, তোমরা ফুর্তি করো, যাই চেষ্টা করো, অন্যায় নাই। এমনও হয়েছে যে তোমরা যদি অন্যায় করো, এগুলো জন্য ডাক্তার আছে, তারা ব্যবস্থা করবে, কিন্তু
তোমরা আনন্দ থেকে বিরত থাকো না, আনন্দের মাধ্যমে তোমরা এগিয়ে যাও। একটা ছোট্ট একটা ঘটনা বলে আমি শেষ করতে চাই। সেটা হলো, গ্রামে এক হুজুর তার 12 বছরের মেয়েকে বিয়ে দিছে 14 বছরের একটা ছেলের কাছে। তো ইমাম সাহেব খুব জালালি ইমাম সাহেব, তার কাছে কেউ প্রশ্ন করতে ভয় পায় যে মেম্বারকে ধরতে, মেম্বার সাহেব আপনি বলেন যে মেয়েটাকে কিভাবে বিয়ে দিল, এটা যেটা বাল্য বিবাহ, অন্যায় কাজ করে ফেললো। তো বলতেছে যে মেম্বার বলে ভাই আমি বলতে পারবো না, হুজুর যেহেতু একটু রাগি, চেয়ারম্যানকে ধরছে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসে বলতেছে হুজুর একটা কথা শুনলাম, কিছু মনে না করলে আপনি নাকি আপনার মেয়েটাকে বিয়ে দিয়েছেন একটা বাল্য ছেলের সাথে। কোথায় দেখলেন আপনি? আমি তো বিয়ে দিই নাই। তো বিয়ে দেন না? ওই যে একটা ছেলে আপনার বাসা থেকে আসে, হাতে মেহেন্দি টেন্দি লাগানো, রেগুলার 5 ওয়াক্ত নামাজ আসে। ও আচ্ছা আচ্ছা, ওই ছেলের কথা বলেছেন, ও তো আমার বিয়ের বয়ফ্রেন্ড। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ করতে করতে পালা গেছে। বয়ফ্রেন্ড হলে কিন্তু কোনো কেস নাই, বিয়ে করলে কেস। কি সুন্দর উত্তর দিছে, বলছে আমার মেয়ের বয়ফ্রেন্ড, আইনগত কোনো বাধা নাই। আইনগত কোনো বাধা নাই একটা ছেলে একটা মেয়ের সাথে থাকলে, বাধা হলো বিয়ে করলে। সেটাকে এই যে আমাদের মগজ ধোলাইটা হয়েছে, এর বিরুদ্ধে আমাদের সজাগ হতে হবে। এর বিরুদ্ধে আমরা সজাগ হলে দেশকে আমরা এক করতে পারবো। অনেক কথা বলে ফেললাম। আমি আমি সর্বান্তকরণে মান আল্লাহ তাদের কাছে দোয়া করি, ওনাদের জন্য আত্মার মাগফিরাত কামনা করি, ওনার জন্য জান্নাতবাসী হন, এবং আমরা যেন ওনাদের মতো দেশের জন্য জীবন দিতে সার্বক্ষণিকভাবে প্রস্তুত থাকি, সেই দোয়া আছে। আপনাদের শুভকামনা করে আমি বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম।